করেছে, আর তুই আজ সেই তোর হতভাগা দাদাটাকে চিনতে পারছিস না। আমি আপনাকে আরে কি করে চিনবো? আমি তো আপনাকে আগে কখনো দেখিনি। এমন করছে কেন? ও আমাকে চিনতেই না পারছে না কেন? তবে কি সত্যি ও আমার শাহরুখ নয়? শাহরুখের মতো দেখতে তবে কি অন্য কোনো হতে পারে না। নিশান শর্মা ভাগ্যের কাছে আমায় ক্ষমা করো বোন। এই অসময়ে তোমাকে বিরক্ত করার জন্য আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাই। আসলে তোমার মতো দেখতে আমার যে বোনটাকে আমি খুঁজতে এসেছিলাম সে আজ আমার কাছে মরে গেছে গো বোন। সে আজ আমার কাছে মরে গেছে। আমি কিছুই বুঝতে পারছি না। আর দিদিকে আমি এত করে বললাম, দিদি এতটা ড্রিঙ্কস তুমি আমাকে খাইও না, দিদি কিছুতেই শুনলো না। এখন আমাকে সবটাই খাইয়ে দিল। এখন তখন থেকে আমার যে মাথাটা ধরে আছে। এক কাপ কফি নিয়ে এসো সানু, মাথা ধরে আছে। না কফি নাই গো, দেখে নয়, তুমি এই মদটুকু পান করে নাও। তুমি কি সাথে শিখেছো? দেহে অর্থনীতির অসংখ্যের সাজ আর হাতে মনোমোহিনীর মদের বোতল। আজকে তুমি কেন শিখেছো? কার জন্য? তোমার জন্য। এত বয়স তো তোমার জন্য। তুমি আমার সেই কাইয়া পোশাক তুমি পছন্দ করো না বলে এতদিন আমাকে দেখেছো। আর মদ দিয়ে আমি মাতাল করতে পারি বলে আমাদের চম্পলের উঠান কাটাল। আমাদের মাঝে ছিল এক রাত শ্রদ্ধা, ভক্তি আর বিশ্বাসের পরিপূর্ণতা। কিসের লোভে তুমি এগুলোকে নষ্ট করতে চাইছো সালু? কিসের লোভে? জীবনে তোমার সন্তানের মুখে মাটাক শোনার জন্য। কি মনে করেছো তুমি? এটা তোমার বিকৃত রুচির বারমহল। আর সেই বারমহলের বারবনিতা হয়ে তুমি কি তোমার যৌবনের পসরা সাজিয়ে আমাকে তোমার ধৈর্যের মধ্যে দাও? আজ আমার বলতে দ্বিধা নেই যে তোমার আচার আচরণে মুক্ত হয়ে তোমাকে ভালোবাসতে না পারলেও তোমার মধ্যে একটা ভালো লাগা আমার তৈরি হয়েছিল। কিন্তু আজ তোমার এই নোংরা ব্যবহার থেকে তোমাকে আমার ঘৃণা হচ্ছে। ঘৃণা। তোমার সাথে নির্মল আজ বেঁচে আছে কিনা জানি না, যে মনে গিয়ে টাকা পয়সা বেঁচে গেছে। তোমার মতো পোশাক বেঁচে যে হয়তো আমি চাওয়ার আমি এতদিন আমি সিঁদুর করে এসেছি। আমার স্বামী নয়, আমার স্বামী। তোমার স্বামী আমারই বন্ধু, ওই নির্মল। যাকে আমি চিনি না, আমি যাকে জানি না। চিনিবে কি করে? তুমি তো তোমার নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছো। আর নির্মলের অনুরোধে তোমাকে কিছুদিনের জন্য আমাদের বাড়িতে আসছি। দাও সব কিছু কথা শোনানোর আগে তুই আমার কথাগুলো আগে শোন। যে শালুক একদিন তোমার এই সংসারটাকে এক মন্দির রূপে করে তুলেছিল, সেই শালুক যদি আজ শালীনতার সীমা ছাড়িয়ে অশালীনতার সাথে নিজেকে সাজিয়ে এইভাবে ব্যভিচারের কীর্তন করে, তাহলে কি সংসার মন্দির আর মন্দির তাকে বাবা? বলে বড় খোকা, তোর ধারণা সম্পূর্ণ ভুল। শালুককে তুই আজ যে সাজে দেখছিস, শালুকের প্রতি তোর মনকে মিশিয়ে তোলার জন্যই বৌমাই ভুল বুঝিয়ে
শালুককে সাজে সাজিয়েছে। শালুকি আছে রে বড় খোকা, শালুকি আছে নোংরা অপসংস্কৃতির ঘূর্ণিঝড়। শালুককে বিপর্যস্ত করার চেষ্টা করব। শালুকের অন্তরটা যেমন পবিত্র ছিল, আজও তেমনই পবিত্রই আছে। তাই বলছি খোকা, তোদের সম্পর্কটাকে আর আমরা ফেলে রাখতে চাই না। ওই সমাজ সংসার যাই বলুক না কেন, আমরা আবার তো ওই শালুকের সাথে বিয়েটা করবেন না। আর একজন বিবাহিত নারী করে ও কথা টানি সরাইছে আমার বিবাহিতা, কিন্তু তোমার তো আপনার ছেলের বন্ধু স্ত্রী আমি। আর কয়েকটা দিনের জন্য আপনি দয়া করে ওনার কাছে আশ্রয় দিয়েছিলেন, কিন্তু আজ যখন আমি আমার স্বামীর সংসারের আসল ঠিকানা দিয়ে বুঝতে পেরেছি, আর তখন তো আর এখানে আমার থাকা চলে না। আমি আমার স্বামীর কাছে যাবো, আমার স্বামীর কাছে আমি যাবো, কিন্তু তোমার তো একটা আশ্রয়ের প্রয়োজন, থাকার জায়গা, কিন্তু কোথায়, কার কাছে যাবে তুমি? তোমার স্বামী যদি আর বেঁচে নাই, তাহলে আমি বুঝতে পারি সাথে আমি নিজেকে সাজিয়ে দিব বাবা। আমার কাছে থাকবে তোমা। আমি নির্মালের দাদু, দাদু আমার কাছে বিয়ের পরে পুলিশে খবর কি বাচ্চাই না মানলে, সেই মহানে দাদু ভয়টা আমার একেবারে বন্ধু হয়েছে। আমি খবর দিয়ে পুলিশের কারণে ছাড়িয়ে দেশের বাড়িতে নিয়ে গিয়ে রেখেছি। আর তাদের মধ্যে শুনলাম আমি সন্ন্যাসের বাড়িতে দেখি সে আশিত হয়ে রয়েছে। আপনারা দেখুন তো এই ছবিটার সাথে ওই মেয়েদের মিল আছে কিনা। দেখি হ্যাঁ, এটা তো আমার ছবি, আমি তো শালুক। ঈশ্বর, তুমি এখানে দিব্যের সুখে দিন কাটাচ্ছ, আর আমার নির্মাল্য দাদু হয়তো কত কষ্টে না রয়েছে, তাই ঈশ্বরই জানে। নির্মাল্য দাদু ভাই হাঁটাচলা করতে পারে না, নিজের হাতে খেতে পর্যন্ত পারে না। তাই বলছি তুমি আমার সাথে যাবে না? আমি যাবো, আমি নিজের হাতে আমার স্বামীকে সেবা শুশ্রূষা করে আমি তাকে সুস্থ করে তুলবো। না শালুক, তুমি যাবে না। প্রয়োজন হবে হলে আমি নিজে গিয়ে তোমাকে নির্মালের কাছে পৌঁছে দিয়ে আসবো। দয়া করে আর আপনাকে কোনো কিছু করতে পারে না। আপনি দয়া করে আমাকে এখানে আশ্রয় দিয়েছেন, আর যখন আমি আমার স্বামীর সন্তান পেয়ে গেছি, তখন আমি নিশ্চয়ই আমার স্বামীকে আমি বাড়ি করবো। আপনি আমাকে সঙ্গে করে তুমি চলে গেলে আমার এই ভাঙা ছোড়া সংসারটাকে যে আবার দুঃখের অন্ধকার গ্রাস করবে। সন্তানের পর আর তুই সংসারে আমার ভাষা থাকে না। আর দেখবেন বাবার উপর আপনি খেয়াল রাখবেন, বাবার জন্য কোনো কিচ্ছু যেন পায় না। বাবা দেখবেন একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে। বাবা জীবনের শেষ প্রান্তে এসে একটা নির্মম সত্য উপলব্ধি করেছি, কখনো আপন হয় না। বাবাকে খেয়াল রাখবেন না। ভুল করে যদি আপনার উপরে আমি কোনো অন্যায় করে থাকি, আর তার জন্য আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আমার এই আসলে পরিচয় আমাকে জানানোর জন্য আপনাকে আমি জানাই।
যেমন করে চাইবে আমি ঠিক তেমন ভাবে থাকবো। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তোমার হৃদয়টা একটা শুষ্ক মরুভূমি বেরি, চাইলেও ওখানে মনের তৃষ্ণা নিবারণের কোনো উপকরণই পাওয়া যাবে না। পাওয়া যাবে শুধু মুঠো মুঠো তপ্ত বালি। আমার হৃদয়ে রয়েছে শুধুমাত্র অপরাহিত ঝর্ণাধারা। বাবা, ও বাবা, আপনি ছেলেকে একটু বুঝিয়ে বলুন না বাবা। বাবা মা কোনোদিন স্বামী-স্ত্রীর সম্পর্কের সূত্রটা বেঁধে দিতে পারে না। নিজের স্বামীকে শক্ত করে বাঁধতে গিয়ে তুমি তোমার নিজের বিশ্বাসের বাঁধনটাকে ছিঁড়ে ফেলেছো। তোমার প্রতি আজ আমার কোনো বিশ্বাস নেই। তোমাকে শুধু আমি ঘৃণা করি। দয়া করো, তুমি আমাকে দয়া করো। আমাকে তুমি একটিবারের জন্য আর একটু সুযোগ করে দাও। আমি তোমাকে কখনো ঠকাবো না গো, কখনো ঠকাবো না। আমার তুমি ক্ষমা করো। তোমার চরণ তলে আমাকে একটু আশ্রয় দাও গো, আশ্রয় দাও। আমাকে একটু আশ্রয় দাও। এবার আমি নান্টু ঘটক থেকে পারমানেন্টলি নন্দিনীবালা দাসী হয়ে গেলাম। আমার মালিক আবার এখানে একটা নতুন বিজনেস খুলেছে, বাচ্চা পয়দা আর বাচ্চা বিক্রির বিজনেস। আরে যেসব মেয়েরা মানে কুমারী মেয়েরা পেটে বাচ্চা নিয়ে বাড়িতে বসে আছে তাদেরকে কোনো রকমে পটিয়ে পাঠিয়ে এখানে নিয়ে এসে বাচ্চা করে মানে মা বলাতে তুই মানে বাচ্চা করে নাই বলো আমার অরিজিনাল মেয়ে হতাম না, তাহলে বাচ্চা পয়দা করে 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 একেবারে বড়লোক হয়ে আমিও বড়লোক হতে চাই গো দিদি, তাই রাতারাতি বড়লোক হতে চাই। তাই তো বছরে 2-3 বাচ্চা পয়দা করতে আমি রাজি আছি। আরে তুমি কি মালিক শুকর নাকি গো মেয়ে যে বছরে 2-3 বার বাচ্চা পয়দা করবে? কে তুমি? কি এই চেনা চেনা লাগছে মনে হচ্ছে। গোপাল, এই হারামজাদি যদি আমার আসল পরিচয়টা জানতে পারে না তাহলে আমার কাছে ঘেসবেই না। আমার মনে হচ্ছে না আপনাকে আমি কোথাও না কোথাও দেখেছি, কিন্তু কোথায় দেখেছি কোথায় দেখেছি? আরে টিভিতে। টিভিতে তুমি কোনো অভিনয় করো নাকি? আরে দূর পাগলি, ওই পচা সিরিয়ালে আবার অভিনয় করতে বই গেছে। আরে ওই সিরিয়ালে কি জানো তো, ওই নায়িকা নায়কের বছরে 3 বার আসলে কি জানো মেয়ে, এখন সারা দেশে বাচ্চা বিক্রি নিয়ে একটা সরগোল করে গেছে। আরে কোন নার্সিং হোমে বা হাসপাতালে এই জ্যান্ত বাচ্চা প্রসব করিয়ে নোরা বাচ্চা মায়ের কোলে দিয়ে সেই জ্যান্ত বাচ্চাটাকে জোড়া দামে বিক্রি করে দেয়। আর আমিও একদিন সেই বাচ্চা বদল করতে গিয়ে পুলিশের হাতে ধরা
করে যায়। ওরে বাবা, তখন ওই সাংবাদিকরা এমন খাতির করে করে আমার ছবি তুলতে লাগলো না। এই আমি যেন পুরো সিনেমার নামি দামি নায়িকা, আর ওই টিভিতে আমার ছবিগুলো দেখেই তুমি আমাকে চিনে ফেলবে। তুমি পুলিশের কাছে সারা পেরে কি করে? আরে ট্যাক্স দিয়ে তুমি, ট্যাক্স দিয়ে। ট্যাক্স দিয়ে? হ্যাঁ, আরে জিনিস করবো, আরে ট্যাক্স দেবো না, তাই কখনো হয়, তাই কখনো হয়। এই তাই তো ওই জ্যান্ত বাচ্চাটাকে কোলে নিয়ে সদর দরজা দিয়ে থানায় ঢুকে পড়লাম, আর যেখানে যাকে ট্যাক্স দেওয়ার দিয়ে আবার সেই বাচ্চাটাকে কোলে করে নিয়ে দরজা দিয়ে করে দিলাম। এখন মেয়ে বাচ্চা পেটে করে এনেছো, ধরে ফোন করতে হবে। কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না, এই আমি তোমার বাচ্চা করে দেবো। তুমি একটা মেয়ে হয়ে একটা মেয়ের বাচ্চা মানে কি? মানে বাচ্চা দূর পাগলে ছুরি, এই আমি কি বাচ্চা করবো? আমি তো মেয়ে ছেলে, এ মানে আমি বাচ্চা করার ব্যবস্থা করে দেবো। তাই নিয়ে দিদি, তাই আজকালকার নাগরেরা না ফুর্তি করতে চায় কিন্তু বাচ্চা দিতে চায় না। কেন বলো? ওই বিয়ে করার রিস্ক থাকে কিনা তাই। সব এই পোড়া আইনের জন্য গো মেয়ে, এই দেশের পোড়া আইনের জন্য। এই দেশ থেকে ওই 18 নিচে রেপ করলে তার গুরুতর বিচার হয়, আর 18 নিচে রেপ করাটা হয় নাবালিকা বারবারই। ওই তো জেনে সে বাস বেকারা রাস্তায় ফ্যাপা করে ঘুরে, আর মাধ্যমিক ফেল বুদ্ধিমানেরা নেতা মন্ত্রীদের চেয়ারে বসে দেশের শাসক দণ্ডকে নিজেদের পকেটে করে রাখে। সেই বিচার ব্যবস্থা হয়তো এমনই হবে। আরে এমন পাগল টাগল মানুষকে এখানে কেন রাখিছে বাবা জানি না। এই যদি পাগল না হয়ে পাগলি হতো না, তাকে বাচ্চা পয়দা করার মেশিন বানিয়ে বেশ কয়েক লক্ষ টাকা মুনাফা করে নিতে, তাই না? এই পাগল, তুমি এসব কথা জানলে কি করে? শুধু আমি নই গো, আমি নই, সারা দেশের সমস্ত মানুষ আজ জেনে গেছে যে এই হাইটেক যুগের হাইটেক বিজনেস হলো ওই জন্মদায়ী মায়ের কোল থেকে বাচ্চাকে ছিনিয়ে নিয়ে যে মা হওয়ার যোগ্য নয় তাকে মোটা টাকায় বিক্রি করা। হাইটেক ডাকাতির সেবার নামে অসুস্থ মানুষের সর্বস্ব কেড়ে নিয়েও তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, তারপর সেই মৃতদেহটাকে আইসিইউতে ঢুকিয়ে চচ্চড়ি করে পিল বানানো দায় হলো এই হাইটেক যুগের হাইটেক ডাকাতি। ওইসব ডাক্তারদের মুখে এথুরি ওইসব ডাক্তারদের মুখে আমি 3 বার করে হিসি করিল। আর যদি কবি দ্বিজেন্দ্রলাল রায় বেঁচে থাকতেন তাহলে মনের দুঃখে আবার নতুন করে কলম ধরে লিখতেন, হিংসা ক্ষমতায় ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে বিষয় সকল দেশের সেরা, বসে রক্ত দিয়ে তৈরি সে দেশ দুর্নীতিকে গোড়া, এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না তো তুমি। ভাবতে বলবেন যা সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। চোখের সামনে দাম কেউ দেবে না। একটা মোর কাছে ঘেসবি না, তাহলে কিন্তু কামড়ে দেবে, কামড়ে দেবে। আরে পাগলা মানুষই পাগলা কুকুরে কামড়ালে এই যেমন জলাতঙ্ক রোগ হয় না, এই পাগলা মানুষই কামড়ালে ওই পোলাতঙ্ক। এই মানে পোলা দেখলেই এই আতঙ্কে ভুগবে, আর জীবনে কোনোদিন পোলা মানে বাচ্চা পয়দা করতে পারবে না। মেয়েদের চরম সর্বনাশ করবে কেমন করে? দেশের মেয়েরাই তো মেয়েদের চরম শত্রু। আপনি ঠিকই বলেছেন জামাই বাবু, তবে এটাও তবে এমন সত্যি যে ভাই হলো ভাইয়ের সব থেকে বড় শত্রু। তাই যদি না হতো তাহলে আপনার দাদা আপনাকে এখানে বন্দি করে রেখে এতখানি কষ্ট দিতে পারতো না। কোনোদিনও মুক্তি পাবো না শুনলি, এই জীবনে কি আর আমার স্বামীর সাথে দেখা হবে না?
দেখবেন সব ঠিক হয়ে যাবে। এখানে ভয়ঙ্কর মৃত্যুর জিনিসটার মাঝেও আমি কোনো রকমে বেঁচে আছি শুধুমাত্র শালুককে ফিরে পাওয়ার আশায়। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো শুনে, কি জামাই বাবু? আমি মরে গেছি ভেবে শালুক যদি আবার অন্য কাউকে গ্রহণ করে নেয়। না জামাই বাবু না, বিধান একেবারে নিষ্ঠুর হতে পারে না। দেখবেন একদিন না একদিন আপনাদের মিলন ঘটিয়ে দেবেনই দেবেন। ওইসব ভাগ্য ভাগ্য বলে কিছু নেই, ওটা ঘেরে দেওয়া মানুষের হতাশার কল্পনা। আমার স্বপ্নের বাগানের ফোটা ফুলগুলিকে আমি কাউকে তুলতে দেবো না, কাউকে না, কাউকে না। ঠিক জামাই বাবু, আপনাকে অভিনয় করতে হবে না, অথচ আমাদের নিজেদের লোকে আছে। তুমি সেই বাচ্চু, কিন্তু আমার যে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আমি তো দাদা আমার আমি যে শিউলিকে সর্বহারা সাজিয়ে ফেলছি। সর্বহারা নয় ভাই, সর্বহারা নয়, হয়তো শিউলির জীবনে আরো নতুন কিছু অপেক্ষা করে রয়েছে। দাদা শিউলির মুখে আমি সব শুনেছি বাচ্চা, তাই তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যত শীঘ্র সম্ভব হোক তোমাদের মিলন হোক, মিলন হোক। কিন্তু আমার নিজের প্রতি চরম লজ্জা হচ্ছে দাদা, আপনার মতো একজন দেবতুল্য মানুষের সাথে আমি কিনা দানবের মতো ব্যবহার করেছি। কিন্তু তার আগে যদি দাদার কিছু হয়ে যায়, কিচ্ছু হবে না সাথে, কিচ্ছু হবে না। আমি তোমার দাদার তাছাড়া আমি তো আছি রে শিউলি, তোমাদের দাদার দায়িত্বের বোঝাটা মাথায় তুলে নিয়ে আমি দাদা হয়ে আগাম মিলন ঘটিয়ে দিলাম। জামাই বাবু দেশে বিধানে শুধু তোমাকে আমি তোর লাগানে শুনতে চাই না। আমি আমার স্বামীর কাছে যেতে চাই। যেটা হবে না সুন্দরী, আমরা প্রতিদিন তোমাকে নতুন করে একটা স্বামীর প্রমাণ দেবো। পাগলা থামি, পাগলা থামি, নাগলা থামি, ডাকাইতে সব পারি নতুন করে ছিঁড়ি বলি। তার আগে তোমরা এই শীতের পুরোনো শীতেরটাকে মুছে ফেলতে হবে ভালো সুন্দরী, নইলে সিঁদুর বললে ময়লা হয়ে যাবে। আপনি আমার নাচ জানলেন কি করতে? আপনি তো আমার ছেলে। ফুলের আমার নাম জানতে হয় নাকি? আমার কাছে একটা গৃহ মতো আমার স্বামী পঙ্গু হয়ে পড়ে আছে, আমি তার সেবা করতে চাই। আপনি আমাকে আমার স্বামীর কাছে আপনি নিয়ে চলুন। আমি
সুন্দর গিরিধার আমার সুন্দর গিরি